এখন ধরেন যে সংকটগুলি বাংলাদেশে বর্তমানে আছে সেই সংকটগুলিকে যদি সরকার অ্যাড্রেস করতে না পারে তাহলে রাজনৈতিক দলগুলি কথা বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের এখানে নির্বাচন ব্যবস্থার সংকটের কারণেই তো সংসদের প্রতি মানুষের সে আস্থা বা কনফিডেন্স তৈরি হয়নি, যার জন্য সমাজে উত্তাপ, রাজনীতিতে উত্তাপ, এই যে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উত্তাপ, এই যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকে উত্তাপ, সকল ক্ষেত্রে একটা উত্তাপের প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি। এই আলোচনার শুরুতেই আমি এবিএম মোশাররফ হোসেন, মোশাররফ ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটা শিরোনাম রেখেছি, আপনি জানেন যে এই প্রচণ্ড তাপ প্রবাহের মধ্যেও যে মানুষ অতিষ্ঠ, তার মধ্যেও রাজনীতিতে আমরা উত্তপ্ত বাক্য বিনিময় দেখছি, যে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সব ধরনের বিভিন্ন পর্যায়ের নেতারাও, আবার বিএনপির পক্ষ থেকেও তার পাল্টা জবাব দেয়া হচ্ছে। এই উত্তাপ ছড়ানো রাজনীতি আসলে বাংলাদেশের জন্য কতটা ভালো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই শ্রদ্ধা সহ আলোচক এবং এসএ টিভির দর্শক যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে রাজনীতির বাইরে তো জীবন নাই, আর রাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের রাজনীতির বাইরে রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না। এখন রাজনীতিতে নানা সংকট থাকে, অনাস্থা থাকে, প্রতিদ্বন্দ্বী থাকে, প্রতিযোগিতা থাকে, এর কারণে নানা কথাবার্তা সবসময় কথা উত্তাপ ছড়িয়ে তো লাভ নেই, জনস্বার্থ যদি না। এখন হলো একটা কথাকে মানে রাজনৈতিক দলগুলির কাজই তো হলো জনস্বার্থে কথা বলা। এখন ধরেন যে সংকটগুলি বাংলাদেশে বর্তমানে আছে সেই সংকটগুলিকে যদি সরকার অ্যাড্রেস করতে না পারে তাহলে রাজনৈতিক দলগুলি কথা বলবে, এটাই তো স্বাভাবিক। কারণ আমাদের মতো, আমাদের না সারা বিশ্বেই গণতান্ত্রিক রাষ্ট্রের মূল আলোচনার কেন্দ্রমূল হলো জাতীয় সংসদ। কিন্তু আমাদের এখানে নির্বাচন ব্যবস্থার সংকটের কারণেই তো সংসদের প্রতি মানুষের সে আস্থা বা কনফিডেন্স তৈরি হয়নি, যার কারণে এই রাজনৈতিক দলগুলিকে নানা জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হয়। দেখেন, আপনি অন্য জায়গায় চিন্তা করেন, বিশ্বের বিভিন্ন দেশে সুশীল সমাজ বলেন অথবা অন্যান্য যেই সামাজিক শক্তিগুলি আছে তাদের ভূমিকা কতটুকু, আর আমাদের বাংলাদেশে কিন্তু দেখবেন রাজনীতির বাইরেও একটা সামাজিক শক্তি কাজ করে এবং তাদের বক্তব্য, তাদের আলোচনা টোটাল সমাজটাকে নাড়া দেয়। কারণটা কি? কারণ রাজনীতিবিদরা জনগণের সে প্রত্যাশিত ভূমিকাটা পালন করতে পারে না, অনেকটা ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছে। এই যেমন আজকে বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন যে আপনি যে বলছেন উত্তাপটা কেন আজকে বাংলাদেশে, এই যে সময় এই উত্তাপ শুধু রাজনীতিতে না, আজকে পরিবেশও কিন্তু একটা মারাত্মক উত্তাপ। বাংলাদেশের ইতিহাসে আজকে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। তো সুতরাং তাপমাত্রা তো সব জায়গায়, আপনি অস্বীকার করবেন কোথায়? কারণ মানুষের মনোজগতে যে চিন্তাটা সবসময় ঘুরপাক খায়, ওইটার কিন্তু একটা প্রতিফলন আছে বাস্তব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে সরকার যে উন্নয়ন, এটা সারা দেশটাকে একটা গ্যাস চেম্বারে পরিণত করেছে। এটা কেন বলেছে আজকে আপনাকে লক্ষ্য করতে হবে, কারণ আজকে উন্নয়নের পাশাপাশি কিন্তু আপনার এটার যে ইম্প্যাক্টটা মোকাবেলার একটি ব্যবস্থা। যেমন আপনাকে আমি একটা কথা বলি, আমি যে এলাকার বাসিন্দা পটুয়াখালীতে, আমাদের ওখানে এই সরকারের আমলে কিছু উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছে, যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র করতে গিয়ে আমি দেখে ওখানে একটা ইউনিয়নকে টোটালি জনশূন্য করে ফেলা হয়েছে এবং ওখানে গাছগাছরা কেটে এমন করা হয়েছে। কিন্তু আপনার এই 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রতে যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড, সালফার নিঃসরণ হচ্ছে, তা মিনিমাইজ করার জন্য তো আপনার যে পরিমাণ সরকার প্রকল্প নেওয়া দরকার অথবা যে পরিমাণে বৃক্ষরোপণ করা দরকার সেটা তো করে নেই, যার জন্য এটা জনজীবনে একটা কিন্তু উত্তাপ কিন্তু ছড়াচ্ছে। তারপর আপনি বাংলাদেশে দেখেন, এখন আগে একটা সময় ছোটোবেলায় আপনি আর আমি দেখি, আপনি গ্রামগঞ্জের দিকে তাকান, প্রচুর নদী নালা, খাল বিল, গাছ প্রাকৃতিকভাবে ছিল, এখন কি আছে? বরং এখন আমরা দেখি ইমারতের একটা কম্পিটিশন, যে কত বেশি কে কত ইমারত তৈরি করতে পারে। আর শুধু ইমারত না, ইমারতের সাথে আবার আধুনিক একটা ছোঁয়া লাগাতে হবে। আগে আমরা দেখতাম কি নর্মাল ইট দিয়ে তৈরি করতো, এখন দেখবেন যদি ওই দেওয়াল করা হয় তার উপর আবার টাইলস লাগানো হয়, ফ্লোরে টাইলস লাগানো হয়, অর্থাৎ একেবারে টোটাল জিনিসটাকে বদ্ধ একটা অবস্থায় তৈরি করা হয়। এর কাউন্টারে যে আপনার যে পরিমাণ অক্সিজেন দরকার, যে পরিমাণ বৈচিত্র্য রক্ষার যে ধরনের পদক্ষেপগুলি দরকার, সেই পদক্ষেপগুলি গভর্নমেন্ট করছে না, যার কারণে রিজভী আহমেদ আজকে এই কথা বলছে যে সামগ্রিক অবস্থার কারণে তো আজকে এই অবস্থা বিরাজ করছে। আপনি দেখেন আজকে এখন এই যে আপনি দেখেন বুড়িগঙ্গাতে যদি আপনি যান, ঢাকার একটা গুরুত্বপূর্ণ নদী, প্রাণকেন্দ্র, অথচ ওই বুড়িগঙ্গার যে পানির অবস্থা আপনি আশ্চর্য হবেন না। নিশ্চয়ই আপনার বাড়ি ওই অঞ্চলে, আপনি নিশ্চয়ই নৌযানে যান, আগে যেতেন বা এখন হয়তো যান না, কিন্তু দেখবেন
কিন্তু এটাকে যদি রেকটিফাই করে যদি ব্যবহার উপযোগী অথবা যদি দূষণ উপযোগী মুক্ত করা যেত, তাহলে মানুষের জনজীবন অনেকটা কিন্তু স্বস্তির মধ্যে চলে আসতো। কিন্তু সেই পদক্ষেপগুলিকে আমরা দেখি না, বরং আমরা দেখি মাঝে মাঝে বিরাট অঙ্কের টাকা বরাদ্দ হয়, বাস্তবে কাজের ক্ষেত্রে আমরা কোনো কিছু দেখি না। তো সামগ্রিকভাবেই আমাদের ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে একটা চরম বিশৃঙ্খলা আছে, যার ইম্প্যাক্টটা কিন্তু আজকে নাগরিক হিসাবে আমরা বহন করতে হচ্ছে, যার জন্য সমাজে উত্তাপ, রাজনীতিতে উত্তাপ, এই যে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উত্তাপ, এই যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকে উত্তাপ, সকল ক্ষেত্রে একটা উত্তাপের প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি। কেন মনে হচ্ছে যে কেন সব দিক থেকেই একটা আপনি বললেন এটা হলো কি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে একটা অসঙ্গতি, এটা হলো কি আপনার যদি আপনার যদি জবাবদিহিতার একটি জায়গা থাকে, আপনি যদি যেমন আপনি এখানে আপনার এই অনুষ্ঠানটা আপনি পরিচালনা করতেছেন, আপনি যদি মনে করেন যে অন্য অন্য চ্যানেলগুলির সাথে কম্পিটিশনে আমাকে একটা মান বজায় রেখে চলতে হবে, তাহলে কিন্তু আপনার অনুষ্ঠানের মানটা অবশ্যই ভালো হতে বাধ্য। আর যদি আপনি মনে করেন না আমি চালাই যাচ্ছি যাই, অসুবিধা কি? কিছু দর্শক তো দেখে। আজকে বাংলাদেশের অবস্থা হলো যে একটা গভর্নমেন্ট তৈরি হয় জন মতামতের ভিত্তিতে, জন রায়ের মধ্যে, যেটাকে আমরা ভোটিং বলি, সেই জায়গাতে উদয় হয়ে গেছে, হাইজ্যাক হয়ে গেছে। ভোটের রাজনীতি নাই, জবাব দিতে নাই, যারা সরকার আছে তারা মনে করে কোনো শক্তি আমাকে বসিয়ে দিচ্ছে, সুতরাং তার মনোরঞ্জন যদি আমি করতে পারি তাহলে আমি ক্ষমতায় টিকে থাকবো। এই যে জবাবহীনতা, এই হীনতাই আমাদেরকে একটা কর্তৃত্ববাদী দেশের দিকে নিয়ে যাচ্ছে, যার ইম্প্যাক্টটা পড়ছে সরাসরি আজকে জনগণের উপর।